Hello students, how are you all? I hope WBCS পড়াশোনা ভালোই চলছে। লকডাউন পিরিয়ড, এখন বাড়িতে কিছু করার নেই, WBCS পড়াশোনা তো করতেই হবে। So let's start our class today. In this video, in this class, we are going to discuss about 2017 এর পেপারটা যেটা ছিল সেটা আমরা আজকে ডিসকাশন করব। তাহলে I will start my screen sharing. সবাই আশা করছি দেখতে পারবে তোমরা। দেখো, সবাই আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, পার্লামেন্ট ক্যান লেজিসলেট ম্যাটার্স ইন দ্য স্টেট লিস্ট কখন? when a party enjoys two-third majority in the house. Second option, by the consent of the legislature of the state concerned. Third option, when Rajya Sabha passes a resolution by two-third majority. Fourth option, with the consent of the President and Chief Justice of India. দেখো, টেকনিক্যালি আমরা বুঝতেই পারছি যে কোন অপশনটা হবে। অপশন উইল বি অপশন নাম্বার 3, তাই তো? সেটা হচ্ছে when রাজ্যসভা passes a resolution by two-third majority। এবার প্রশ্নটা হচ্ছে কেন? দেখো, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, সেটা আমরা পার্লামেন্ট অফ ইন্ডিয়া যেটা বলি, they can legislate on any matters in the state list of the রাজ্যসভা। ঠিক আছে? They can legislate on any matters of the Rajya Sabha and they can pass a resolution by two-third majority. এটা কখন করতে পারে তার 5টা কন্ডিশন আছে। ফার্স্টলি, যখন রাজ্যসভা একটা রেজলিউশন পাস করবে উইথ স্পেশাল মেজরিটি। সেকেন্ডলি, যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে, এই ধরো এখন কোভিড সিচুয়েশন, তো এখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ারই আছে, তো আন্ডার দিস দ্যাট ইজ আন্ডার আর্টিকেল 250, তো যখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হবে তখন করতে পারবে। দুটো কন্ডিশন হলো। থার্ড কন্ডিশন হচ্ছে যখন লেজিসলেচার, আমি ইংলিশে বলছি, ইফ দ্য লেজিসলেচার অফ টু অর মোর স্টেট রিকোয়েস্ট পার্লামেন্ট টু মেক আ ল ফর অ্যান আইটেম ইন দ্য স্টেট লিস্ট, যখন রিকোয়েস্ট করবে তখনই। ফোর্থ কখন হতে পারে? ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইন্টারন্যাশনাল ট্রিটি, যখন ইন্টারন্যাশনাল ট্রিটি ইমপ্লিমেন্ট করবে তখন হতে পারে। আর লাস্ট যেটা হতে পারে ডিউরিং প্রেসিডেন্টস রুল, সেটাও আমরা বলতে পারি বাই ডিফল্ট ইট ইজ ন্যাশনাল এমার্জেন্সি অনলি, কারণ ন্যাশনাল এমার্জেন্সি হলেই প্রেসিডেন্টস রুলটা গ্রান্ট হয়। তো সেটা আমরা বলতে পারি দ্যাট ইজ ইন আর্টিকেল 356। তো এই সমস্ত এক্সপ্লেনেশন নিয়ে আমরা বলতে পারি দ্যাট কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অপশনটা হচ্ছে question option number 3, that is when Rajya Sabha passes a resolution by two-third majority. আশা করছি এটা বোঝা গেছে। I hope this is clear. So then we will move on to the next question. A no confidence motion in the Lok Sabha can be introduced by the support of at least 10% of the Lok Sabha members, 50% of the Lok Sabha members, by all the opposition members, by any single member of the Lok Sabha. Now, এতদিনে নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে এই নো কনফিডেন্স মোশনটা কি, তাই তো? তাও আমি একবার ডেফিনেশনটা বলে দিই, হোয়াট ইজ a no confidence motion. A no confidence motion is a motion which needs support of at least 10% strength of the Lok Sabha, তাই তো? তো মিনিমাম যে অ্যাটেন্ডেন্সটা হয় দ্যাট ইজ 10%, সেটা আমরা বলতে পারি লোকসভার ক্ষেত্রে 10% আমরা ধরি 50 মেম্বার্স, তাই তো? তো 50 মেম্বার্স অ্যাকর্ডিং টু দ্য কম্পোজিশন যদি আমরা ধরি, তাহলে লোকসভার 50 মেম্বার্স যেটা 10% হয়, তাহলে আমরা ফার্স্ট অপশনে যাচ্ছি, 10% অফ দ্য লোকসভা মেম্বার্স, তাই তো? এবার কখন এই নো কনফিডেন্স মোশনটা পাস হবে? ঠিক আছে, একবার ডেফিনেশনটা বলে দিই, হোয়াট ইজ আ নো কনফিডেন্স মোশন. A motion of no confidence is moved to remove the Council of Ministers and thus oust the government from office, following other conditions that requires no confidence motion. Now I will discuss with you the conditions when no confidence motions are passed. Firstly,
যখন লোকসভা স্টেট অ্যাসেম্বলিতে যদি কোনো কেস আসে এবং সেটাকে কোনো অ্যালাউ করা হয় না, ঠিক আছে, সুপ্রিম কোর্ট ধরো কোনো ডিসিশন নিয়েছে, সেটাকে অ্যালাউ করলো না, ইন দ্যাট কেস তখন নো কনফিডেন্স মোশন পাস হবে। ঠিক আছে, আবার ধরো কি হতে পারে, ইট ইজ মুভড এগেইনস্ট দ্য এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টার, যখন তুমি ভাবছো যে কাউন্সিল অফ মিনিস্টার, তুমি না, কারো মেম্বার্সরা ভাবলো যে নো কনফিডেন্স মোশন পাস করবে, কেন না কাউন্সিল অফ মিনিস্টার্স এর পুরোপুরি এগেইনস্টে, ওরা যা বলছে তার ডিসিশন নিচ্ছে পুরোপুরি এগেইনস্টে, তখন কিন্তু তাহলে নো কনফিডেন্স মোশনটা পাস করবে। ঠিক আছে, আর যখন 50 অ্যাটলিস্ট 50 মেম্বার্স, যেটা বললাম 10% মেম্বার্স এর সাপোর্ট দরকার হয়, তখনও কিন্তু নো কনফিডেন্স মোশনটা পাস করবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো, sexual harassment of working women amounts to violation of the rights guaranteed by Article 14, 15, 23, Article 14, 15, 21, Articles 14, 15, 16 and 13, 14, 15. দেখো কারেক্ট অপশনটা হচ্ছে অপশন 2, দ্যাট ইজ আর্টিকেল 14, 15, 21। এটা কখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল না, এটা খুব একটা বেশি দিন হয়নি ইমপ্লিমেন্ট করা হয়েছে। ঠিক আছে, এইটা খুব একটা বেশি দিন হয়নি, কারণ এটা হয়েছিল কখন, 1997-এ, তখন বিশাখা কেসটা আসে। তো এই বিশাখা কেসটা কি, বিশাখা কেসটা ছিল রাজস্থানের একটা কেস, যেখানে সুপ্রিম কোর্ট ডিসিশন পাস করেছিল যে যে কোনো কন্ডিশনে যদি উইমেনরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফেস করে, তাহলে কিন্তু সেটা পানিশেবল অফেন্স। কিন্তু এর আগে, দ্যাট ইজ বিফোর 1997, এইটা কোনো ক্রাইম কিংবা কোনো অফেন্স আসা ছিলই না। ঠিক আছে, তো আফটার দিস বিশাখা কেস, দ্যাট ইজ বিশাখা ইজ আ প্লেস ইন রাজস্থান, যেখানে একটি উইমেন দে ফেসড প্রবলেম অর সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্কিং কন্ডিশন, তো তারপর এই রাইটসটা আসে, সেটা ইনকর্পোরেট করা হয়, দ্যাট ইজ ইন দ্য আর্টিকেল 14, 15 and 21। ঠিক আছে, তো থার্ড কোয়েশ্চেনের আমরা কারেক্ট অপশনটা পাচ্ছি অপশন নাম্বার 2, দ্যাট ইজ আর্টিকেল 14, 15 and 21। এরপরে নেক্সট কোয়েশ্চেনটায় যাই, দ্যাট ইজ in the preamble of the Constitution of India, the word secular was incorporated by First Amendment of the Constitution of India, 15th Amendment of the Constitution of India, 27th Amendment of the Constitution of India, 42nd Amendment of the Constitution of India. এটা অনেকেরই জানা, সেকুলারিজম মানে কি। সেকুলারিজম ইন ইন্ডিয়া মানে হচ্ছে যে সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, তাই তো, কোনো রিলিজিয়নের ক্ষেত্রে স্টেট কখনো নাক গলাবে না। সে হতে পারে বেঙ্গলি থেকে সে অবাঙালিও হতে পারে, বেঙ্গলিও হতে পারে, পাঞ্জাবি থেকে সে পাঞ্জাবিও হতে পারে, নন পাঞ্জাবিও হতে পারে। সো হোয়াট এভার বি দ্য সিচুয়েশন, স্টেট কখনো রিলিজিয়াস ম্যাটারে কিন্তু নাক গলাবে না। তো এই বিষয়টা কখন ইনকর্পোরেট করা হয়েছিল, এটা অনেকের কাছে জানা, এটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট। আর 42nd অ্যামেন্ডমেন্টে খালি এটা না, অনেক কিছু চেঞ্জেস করা হয়েছিল, তো সেই সমস্ত কিছু মিলিয়ে 42nd অ্যামেন্ডমেন্ট। হোয়াট ইজ অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্ট কিছুই না, ওটা হচ্ছে রেকটিফিকেশন, তো সেইটাকেই বলা হয় অ্যামেন্ডমেন্ট। তো প্রিঅ্যাম্বলটাকে যখন আবার করে অ্যামেন্ড করা হলো, তো 42nd অ্যামেন্ডমেন্টে এই সেকুলারিজম ওয়ার্ডটাকে এবং তার এন্টায়ার কনসেপ্টটাকে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছিল। বোঝা গেছে? এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা যাই, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5। UPSC submits its annual report on its work to the Parliament, the Union Home Minister, the President, the Chief Justice of India. দেখো, এটা অনেকের কাছেই জানা, কারণ ইউপিএসসি কার কাছে আনসারেবল? ইউপিএসসি ইজ ডিরেক্টলি আনসারেবল, যেহেতু এটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটার হেডে কে বসে আছে? এটার হেডে বসে আছে কিন্তু অনলি ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট, তাই তো। তো যখনই ইউপিএসসি অ্যানুয়াল রিপোর্ট তৈরি করছে, তো কাকে আনসার করতে হবে? দ্য প্রেসিডেন্ট ডিরেক্টলি। ঠিক আছে, তো আর কোনো কোথাও যাবো না, পার্লামেন্ট না, ইউনিয়ন হোম মিনিস্টার না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না। দেখো, এখন কোয়েশ্চেন আসতে পারে যে এটা তো ইউনিয়ন পাবলিক সার্ভিস, তাই না? তো ইউনিয়ন পাবলিক সার্ভিস হতে পারে, কিন্তু সেটা কিন্তু আনসারেবল পার্লামেন্টকে না। ঠিক আছে, বিকজ দে আর অলসো ওয়ার্কিং অন বিহাফ অফ দ্য পিপল, রিপ্রেজেন্টেটিভস অফ ইন্ডিয়া। তো কার কাছে আনসারেবল হবে অ্যানুয়াল রিপোর্ট নিয়ে? স্পেশালি টু দ্য প্রেসিডেন্ট ওনলি।
এবার নেক্সট কোয়েশ্চেনটায় যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 6। The Chief Election Commissioner is elected by the Parliament, appointed by Home Minister, appointed by Prime Minister, appointed by President. দেখো, চিফ ইলেকশন কমিশনার এইটা এমন একটা পোস্ট যেখানে অ্যাপয়েন্টমেন্ট হয়, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্টটা কি আর ইলেকশনটা কি? দেখো, ইলেকশন আর অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে, আমি সেটা বলে দিই। ইলেকশনটা কি, দ্যাট ইজ এ নর্মাল কাইন্ড অফ ভোটিং যেটা ইউজুয়ালি হয়। অ্যাপয়েন্টমেন্ট কি? অ্যাপয়েন্টমেন্ট যখন স্পেশালি কাউকে কোনো স্পেশাল ব্যক্তির দ্বারা ডিরেক্টলি সেই পোস্টটা দেওয়া হয়, ইররেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ পার্সিয়ালিটি, সেটাকে আমরা বলি অ্যাপয়েন্টমেন্ট, কিংবা নমিনেশনও বলতে পারি। এবার এই অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ডের বদলে নমিনেশনও থাকে অনেক সময়, নো প্রবলেম। তো অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, আমি কেন বলছি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, কারণ যেহেতু প্রাইম মিনিস্টার, দেখো ফার্স্ট দুটো অপশন তো আমরা ক্যান্সেলই করে দিচ্ছি, হোম মিনিস্টার না, পার্লামেন্ট তো নাই, তো কেন অ্যাপয়েন্টেড বাই প্রাইম মিনিস্টার না সেটা ডিসকাস করতে গেলে বলি, প্রাইম মিনিস্টার বিলংস টু আ পলিটিক্যাল পার্টি, তো ডেফিনেটলি সে ইম্পার্শিয়াল হতে পারবে না, তাই তো? চিফ ইলেকশন কমিশনার যে পোস্টটা সেটা কিন্তু ইম্পার্শিয়াল, মানে শুড নট বি রিলেটেড টু এনি কাইন্ড অফ পার্শিয়ালিটি। তো সেটা একমাত্র কে করতে পারে? একমাত্র প্রেসিডেন্ট। কারণ প্রেসিডেন্ট যখন সেই পোস্টটা হোল্ড করছে, হি অর শি, তুমি জানো, he or she will have to resign from any kind of political party that they used to belong from. তো ইন দ্যাট কেস কে করতে পারে? এই চিফ ইলেকশন কমিশনার কে ইলেক্ট করতে পারে? সেটা একমাত্র অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, মানে সেই পোস্টটা একমাত্র কে ঠিক করতে পারে? একমাত্র প্রেসিডেন্ট ঠিক করতে পারে। তো এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 7। The concept of judicial activism has gained currency in India in 1960s, 1980s, 1990s, 1970s. দেখো কখন হয়েছে? ডেফিনেটলি দ্য লাস্ট অপশন, দ্যাট ইজ 1970s, ঠিক আছে? এবার কেন এটা হয়েছে আমি বলি। দেখো, এই টাইমে 1970s এ চিফ জাস্টিস পি.এন. ভাগবতী ছিলেন, ঠিক আছে, যে কিনা প্রচন্ড ভাবে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির হয়ে কাজ করেছেন। বাট however জুডিশিয়ারি রিমেইন সাবমিসিভ টিল 1960, সেখানে কিচ্ছু করা যায়নি। বাট 1973 থেকে এলাহাবাদ হাইকোর্ট যখন রিজেক্ট করলো এই ইন্দিরা গান্ধীর ক্যান্ডিডেটটাকে, তখন কিন্তু এই পিআইএল, যেটা পিআইএল লঞ্চ করা হলো বাই পি.এন. ভাগবতী। তারপর এইটার পর কিন্তু এই স্কোপটাকে এক্সপ্যান্ড করা গেছে। এর আগে কিন্তু জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা 1970s এর আগে কখনো পারফর্মই হয়নি, এই ইন্দিরা গান্ধী কেসের পর কিন্তু এটা শুরু হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো, 10th schedule of the Indian Constitution deals with the Finance Commission, Election Commission, defections, other backward classes. এটা অনেকের কাছেই জানা, এটা হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে defections. The 10th schedule of the Indian Constitution deals with the defection of members of legislature. এটা কি করে? অ্যান্টি ডিফেকশন ল আছে এটার মধ্যে, যেটা কবে ইনকর্পোরেট করা হয়েছিল? ইন দ্য ইয়ার 1985, ঠিক আছে? অ্যামেন্ডমেন্টের দ্বারা এই ডিফেকশন লটা তৈরি করা হয়েছিল এবং এটা 10th শিডিউলে ফলো করা হয়। এরপরে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 9। Who nominates the chairman of Public Accountant Committee of Indian Parliament? কে করে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট? বলো, just a minute. Who nominates the chairman of Public Accounts Committee of Indian Parliament? Prime Minister, President, Chairman, Speaker of the Lok Sabha. দেখো, এটা আমরা অলরেডি জানি, আনসারটা জানি, কিন্তু কারণটা আমরা ঠিক জানি না। এটার কারেক্ট আনসারটা কি? 4, সেটা হচ্ছে স্পিকার অফ দ্য লোকসভা। তো এই যে স্পিকার অফ দ্য লোকসভা হচ্ছে হু নমিনেটস দ্য চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট। আনসারটা বলে দিলাম, স্পিকার অফ দ্য লোকসভা। তো এটা কবে হয়েছিল?
Since 1967, the chairman of the committee is selected from the opposition. ঠিক আছে, এটার বিশেষ কোনো কারণ আছে। আর সেখান থেকেই হয় সিএজি, যেটাকে আমরা বলি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ইউজুয়ালি ব্যাপারটা হয় কি না, যেহেতু এটা অপোজিশন পার্টি, সেই কারণে কোনো কাইন্ড অফ মিসইউজ কিংবা কোনো কাইন্ড অফ ডেটা হাইড এই ব্যাপারগুলো থাকতে পারে না। সেই কারণে পার্টিকুলারলি এটা কিন্তু অপোজিশন পার্টি থেকেই করা হয়, এটার আর কোনো কারণ নেই। এটা সেখান থেকেই মানে ফ্রম দোজ টাইমস অনওয়ার্ড ইট ওয়াজ স্টার্টেড, এন্ড এখনো সেটা কন্টিনিউ হচ্ছে, আশা করি ভবিষ্যতেও কন্টিনিউ হবে। এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। Question number 10. Finance Commission is constituted by President every 2 years, 3 years, 5 years, 7 years. কত বছর অন্তর অন্তর এটাকে ফর্ম করা হয়? 5 years. কেন 5 years? দেখো, প্রত্যেকটা টার্ম পিরিয়ড আমাদের কনস্টিটিউশনে কিন্তু 5 years ধরে থাকে। তো ফিনান্স কমিশনও কিন্তু অ্যাজ পার আর্টিকেল 280 5 বছর ধরে থাকবে। দেখো, যে কোনো কাইন্ড অফ ইলেকশন, যে কোনো কাইন্ড অফ পজিশন যেটা হোল্ড করা হয়, সো এভরিথিং হ্যাপেন্স ফর 5 years। ঠিক আছে, তো ফিনান্স কমিশনও যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, which is constituted by president, সেটা কিন্তু প্রত্যেক 5 বছর করে করে চেঞ্জ হয়। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। The vote value of the voters in the president election in India are based on the popular count of the respective state for the year 2010, 1969, 1971, 1991. দেখো, কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হচ্ছে 3, দ্যাট ইজ 1971। না, কেন এটা হয়েছে? দেখো, অ্যাভারেজ কনস্টিটিউয়েন্সির যে সাইজটা হয়, ঠিক আছে, সেটাকেই আমরা কি করেছিলাম 1971-এ মেজার করেছিলাম। 1971-এ যে সেন্সাসটা হয়েছিল সেটাকে আমরা ডিভাইডেড বাই 1000 করেছি। ঠিক আছে, নাও the value of votes that were cast by the elected members of the state legislative assembly and both houses of parliament had to be terminated by the provision of the article 52 and subsection 2। ঠিক আছে, তো এরপর 84th amendment আসে, যেটা কিনা 1971 এর পরে হয়, মানে 1971 এর সেন্সাস এর পরে হয়, এবং তারপর আবার মানে যেটা ভবিষ্যতে হবে সেটা হবে 2026-এ। তো লাস্ট 1971, তারপর 2026। তো এখানে অপশনে তো 2026 নেই, এবং এটা পাস্টের কথা বলেছে, তাই আমরা বলে দিচ্ছি কারেক্ট অপশনটা হচ্ছে 1971। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। Seats to Lok Sabha are not reserved for scheduled caste, scheduled tribe, scheduled tribes in autonomous districts of Assam and Anglo-Indian। দেখো, এটা হচ্ছে নাম্বার 3, কারণ আমরা লোকসভাতে সিটস জানি, লোকসভা সিটস শিডিউল কাস্টের জন্য রিজার্ভ থাকে, শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভ থাকে, আর অ্যাংলো ইন্ডিয়ান তো রিজার্ভ থাকেই, তাই না? কারণ নমিনেশন হয় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। তো ইন দ্যাট কেস একটাই অপশন পড়ে থাকে, সেটা হচ্ছে শিডিউল ট্রাইবস ইন অটোনমাস ডিস্ট্রিক্টস অফ আসাম। আসাম বলে আলাদা কোনো প্রেফারেন্স আজ দেওয়া হচ্ছে না, তো সেই কারণে আমরা বলছি এখানে অপশন 3টাই হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে শিডিউলড ট্রাইবস অফ অটোনমাস ডিস্ট্রিক্ট ইন আসাম। এরপরে নেক্সট কোয়েশ্চেনটায় যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 13। Article 340 of the Constitution of India deals with Finance Commission, Election Commission, তারপর Backward Classes Commission and UPSC. Now, according to Article 340, the Constitution deals with backward classes. ঠিক আছে, Article 340 deals with the appointment of the commission to investigate the conditions of backward classes. Because this is clearly mentioned. Under Article 340 of the Indian Constitution, it is obligatory for the government to promote the welfare of OBC. OBC এর এই পুরো সেকশনটা is comprised under Article 340। ঠিক আছে, the president, এটা ভালো করে শোনো, the president may by order appoint a commission consisting of few people or such people who thinks fit to investigate the conditions of social and educational condition of the backward classes and give them the respective position and importance thereof।
ঠিক আছে, তো 340টা পুরোপুরি কাদের বিষয়ে ডিল করছে, ওবিসি কিংবা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কিংবা ব্যাকওয়ার্ড ক্লাসেসও বলতে পারো। তো অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন ইট ইজ কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 14। The UPSC has to serve only selected states, entire nation, union territories, depends on president's will। দেখো, ইউপিএসসি যেটার ফুল ফর্ম, এটা কমন সেন্স দিয়ে বলা যায়, এটা বিশেষ কিছু বোঝাতে হবে না তোমাদের। The UPSC, the Union Public Service Commission, this exam if you pass, for whom are you passing this, right? তুমি definitely বলবে I am passing this exam for myself since I was very much dedicated to this and this was my dream job. I'm not asking this. ইউপিএসসি টা কোথায় রেস্ট্রিক্টেড, এটার কি কোনো রেস্ট্রিকশন আছে? আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারিজে যেতে পারবে না, ন্যাশনাল বাউন্ডারিজে থাকতে হবে। দ্যাট ইজ ইউ উইল সার্ভ ইয়ার নেশন, তাই তো, মানে ইউ উইল সার্ভ ইন্ডিয়া। তাহলে এখানে স্টেট কি আর কোন কোথায় কি ইউনিয়ন টেরিটরি হলো তাতে তো কিছু যায় আসে না, তাই না? So you, if you are passing this UPSC exam and if you become a position holder from this UPSC, then you will have to serve the entire nation, right? Irrespective of any state or union territory. So the correct answer is the entire nation. কিংবা যদি ইন্ডিয়া অপশন থাকতো ইন্ডিয়াও বলতে পারতে, সেখানে অপশনটা হচ্ছে এন্টায়ার নেশন। Next, coming to the next question. National Capital Territory of Delhi has been constituted by 69th Amendment, 75th Amendment, 81st Amendment, 52nd Amendment. দেখো, এটা অনেকেরই জানা আছে, এটা স্কুল লেভেলের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি 67th অ্যামেন্ডমেন্টে কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে, যেটাকে এনসিটি বলে, দ্যাট ইজ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, ঠিক আছে। 69th অ্যামেন্ডমেন্টে হয়েছিল, যেটা কিনা 1991, ইন দ্য ইয়ার 1991 এ এটা হয়েছিল, ঠিক আছে। তারপর এই কনস্টিটিউশনে এই প্রভিশনটা আসে। এরপর নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 16। Election to Gram Panchayats are by indirect method, by legislatures of the state, to be direct on the basis of adult franchise, by Council of Ministers। দেখো, গ্রাম পঞ্চায়েতে যখন হচ্ছে, তো ইট ইজ আ সিমিলার কাইন্ড অফ মেথড, বাট ডিফারেন্সটা থাকে হচ্ছে কিছু মেথডস অ্যান্ড প্রোগ্রামস এর ডিফারেন্স থাকে, বাট এই যে 18 বছরের ঊর্ধ্বে, মানে এনি পিপল 18 অ্যান্ড অ্যাবাভ, দ্যাট ইজ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আমরা যেটা বলি না, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, তো সেই মেথডেই কিন্তু হয় যে, কারণ দ্যাট ইজ গ্রাম পঞ্চায়েত, যাই হোক ইট ইজ নট আউটসাইড ইন্ডিয়া না, তো এন্টায়ার ইন্ডিয়ার জন্য যদি অ্যাডাল্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ফলো করা হয়, দেন গ্রাম পঞ্চায়েত ইজ নট এন এক্সেপশন, ঠিক আছে। তো অন ডিরেক্ট বেসিস, মানে যেভাবে ভোটটা হয় আর কি, আমরা যেভাবে ভোটটা দিয়ে থাকি, আমরা শহরে থাকা মানুষ, আমরা যেভাবে ভোটটা দিয়ে থাকি, ইন দ্য সেম প্রসেস দে অলসো গিভ, and it is on a direct basis because গ্রাম পঞ্চায়েত, you know, they are people among them, ঠিক আছে, সেই গ্রামেরই লোকজন তারা গ্রাম পঞ্চায়েত হয়, কিংবা অন্য গ্রামের লোকজনও হতে পারে, মানে অল টুগেদার। So in that case, আমরা বলবো third option is the correct one, to be direct on the basis of universal adult franchise. এবার আমরা 17th question এ যাচ্ছি। The first constitutional amendment was challenged in case of Sanskari Prasad versus UOI, Sajan Singh versus State of Rajasthan, A.K. Gopalan versus State of Madras, গোলাখনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। দেখো, এটা কোথায় হয়েছিল, এটা ফার্স্ট হয়েছিল সংকারি প্রসাদ ভার্সেস ইউওআই, ঠিক আছে। এবার ইউওআই টা কি আমি বলছি না, সংকারি প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইউওআই স্ট্যান্ডস ফর ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এবার কি হয়েছিল, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দিস টুক প্লেস ইন 1951, and প্রচুর চেঞ্জেস হয়েছিল, ফান্ডামেন্টাল রাইটস এরও প্রভিশনস করা হয়েছিল এবং অনেক কিছু হয়েছিল। It provided against abuse of freedom of speech and expression, validation of zamindari abolition laws, and also not only this, it also clarified that the right to equality does not bar the enactment of laws which provide special consideration for weaker sections of the society. Clear? তো
তো এই সাংকারি প্রসাদের যখন এই কেসটা উঠলো, this was against the entire Union of India. So that is why we term that as this was not any particular state in special. So this was all about the UOI, that is Union of India. So next we come to question number 18. National Development Council is a political body, non-political body, statutory body, none of the above. What is this National Development Council? তো বলতে পারবে? আচ্ছা, আমি বলি, the National Development Council is of course not a political nor a non-political body, definitely. তাহলে কি থাকছে এটা? এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিউটরি বডিও না। তাহলে কি এটা? This is actually an extra constitutional and non-statutory body. ঠিক আছে, যেটাকে আমরা NDC শর্ট ফর্মে বলি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। হোয়াট ইজ দিস? আবার বলছি, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাটিউটরি বডি। ঠিক আছে, এটাকে আমরা এনডিসিও বলতে পারি ওর রাষ্ট্রীয় বিকাশ পরিষদও বলতে পারি। ঠিক আছে, and this is the apex body for decision making and deliberations on development matters of India. যে কোনো বিষয় যেটা ডেভেলপমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ার ব্যাপারে, তো এটার কাজ হচ্ছে ডেফিনেটলি প্রাইম মিনিস্টারের সাথে কনসাল্ট করা এবং তার বিষয়ে ডিসিশন গুলো পাস করা। ঠিক আছে, now we will come to question number 19. The distribution of powers between center and the state is based on the scheme provided in Morley-Minto Reform, Montagu-Chelmsford Act, Government of India Act, Indian Independence Act. এইটা কবে হয়েছিল না? মন্টেমিলোর তো কোনো প্রশ্নই ওঠে না, বিকজ দিস ওয়াজ, মর্লেমিন্টোটা তো সেই বিফোর ইন্ডিপেন্ডেন্স টাইম থেকে হয়েছিল এবং রিফর্মটা হয়েছিল 1909-এ। তো লেটস লিভ দ্যাট, কারণ মর্লেমিন্টো তো আফটার ইন্ডিপেন্ডেন্স এর পর সেটার কোনো মানে গুরুত্বই নেই, দের ইজ নো ভ্যালিউ টু ইট। নেক্সট মন্টেগু কেমসফোর্ডেরও কোনো নেই, বিকজ দ্যাট ওয়াজ অলসো বিফোর ইন্ডিপেন্ডেন্স। ইফ উই সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, খুব একটা ভুল হবে না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা হয়েছিল 1935-এ। ঠিক আছে, 1935-এ তখন কিন্তু আমরা কনস্টিটিউশনাল পাওয়ার্স গুলো এনাক্ট করতে শুরু করেছি। ঠিক আছে, তো তখন কিন্তু যদি মনে করে দেখো, we were very strict about the difference in power between center and state. Okay, we were almost on the verge of partition in that time. So we were very much concerned about the distribution of power between center and state. So in that time, one act was passed that was called Government of India Act or GOI Act in the year 1935. ঠিক আছে, তো that act provided for diarchy at diarchy at center and the British government in a person of the Secretary of the State for India. এটা কিন্তু বলা হয়েছিল যে কিনা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থাকবে কিংবা ভাইসরয় অফ ইন্ডিয়াও তাকে বলা হতে পারে। ঠিক আছে, এই অনুযায়ী ফর্ম করা হয়েছে। Now we will move on to the next question, question number 20. The state list consists of 96 subjects, 106 subjects, 66 subjects, 79 subjects. এটা কোনটা হবে? 66 subject. এবার in this question এটা কিন্তু concurrent list না। concurrent মানে যেটা আমরা state আর center এর একসাথে মিশিয়ে বলছি। No, we are not talking about the concurrent list. We are talking only about the state list. মানে the subjects which occur only in the state list. So that is 66 subjects. That is option number 3. So this is again divided in 7 schedule according to the constitution. আবার সেটাগুলোকে লিস্টে ডিভাইড করা হয়, that is union list, state list and concurrent list যেটা বললাম। তো accordingly আমাদের এখানে কটা সাবজেক্ট আছে? The state list consists of 66 subjects. ঠিক আছে, so for today we have done only this much. 20 questions we have completed. Do you all have any doubt? Ask me. So I hope the explanation was clear enough and the questions were also discussed properly. Ar kono oshubidha hoyni. So we will meet the next day again. I hope questions were clear. So in the next day we will continue from the next portion. So we'll end the class here. Thank you everyone.